নমস্কার। আজকের আলোচনায় আমরা শেক্সপিয়ারের একটা খুব বিখ্যাত সনেট ৭৩, এটা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই। আমাদের হাতে আছে সনেটটার মূল টেক্সট, আর আমরা এর কাব্যিক কৌশল, গঠন, ছন্দ সবকিছুই দেখব। একদম। বিশেষ করে যারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটা খুব কাজের হতে পারে। আমরা ওই দিকগুলোতেই বেশি জোর দেব। ঠিক। পরীক্ষার জন্য এই সনেটটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে কবিতাটার গভীরে ঢোকা, এর আসল সৌন্দর্য, আসল বার্তাটা বোঝা আর কি। শুরুটা কি দারুণ দেখুন। বছরের সেই সময়টা তুমি আমার মাঝে দেখতে পারো। বেশ ইন্টারেস্টিং, তাই না? অবশ্যই। চলুন এটা নিয়ে শুরু করা যাক। হ্যাঁ, চলুন। সনেট ৭৩ আসলে বার্ধক্য আর জীবনের যে ক্ষণস্থায়িত্ব, সেটা নিয়ে লেখা একটা অসাধারণ কবিতা। শেক্সপিয়ার এখানে খুব জোরালো ৩টে রূপক ব্যবহার করেছেন। ৩টে? আচ্ছা। হ্যাঁ, ৩টে। আর শেষে একটা কাপলেট বা দ্বিপদী দিয়ে একটা গভীর উপলব্ধিতে পৌঁছেছেন। তাহলে কি প্রথম কোয়াট্রেন বা চতুষ্ক দিয়ে শুরু করব? হ্যাঁ, সেটাই ভালো। লাইনগুলো হলো, "That time of year thou mayst and me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bare ruined choirs, where late the sweet birds sang." এই লাইনগুলো শুনে আপনার মনে কি ছবি আসে? একটা একটা শূন্যতার ভাব, তাই না? একদম ঠিক। কবি এখানে নিজেকে তুলনা করছেন বছরের একটা বিশেষ সময়ের সাথে, মানে হেমন্তের শেষ বা শীত যখন প্রায় চলে এসছে। হুম। ভাবুন, গাছের ডালে হয় হলুদ পাতা বা একটাও পাতা নেই, অথবা খুব কম হুম। ঝুলে আছে আর কি। ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। হ্যাঁ, দেখতে পাই যেন। ডালপালাগুলো ঠান্ডায় কাঁপছে, আপন দোজ বাউজ উইথ শেক এগেনস্ট দ্য কোল্ড। আর সবচেয়ে যে চিত্রকল্পটা মনে দাগ কাটে, হুম। সেটা হলো শেষের লাইনটা, bare ruined choirs, where late the sweet birds sang. এ বেয়ার রিউইন্ড কোয়ার্স নগ্ন ধ্বংসপ্রাপ্ত গায়ক মঞ্চ, এই জায়গাটা একটা অন্যরকম লাগে। এটা কি শুধু গাছের ডাল নাকি আরো কিছু? এটা খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। এটা আসলে একটা দারুণ রূপক, মেটাফোর। কোয়ার্স বলতে তো সাধারণত বোঝায় গির্জার সেই জায়গাটা যেখানে গায়করা গান করেন। হ্যাঁ। এখন শেক্সপিয়ারের সময় অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে অনেক মঠ, অনেক গির্জা ভেঙে ফেলা হয়েছিল। তো একটা সম্ভাবনা আছে যে কবি সেই ধ্বংসপ্রাপ্ত খালি কাঠামোর ছবিটা এখানে এনেছেন। ও আচ্ছা, ঐতিহাসিক একটা ব্যাপার আছে তাহলে। হ্যাঁ, হতে পারে গাছের ডালগুলো যেন সেই রকমই খালি, প্রাণহীন মঞ্চ, যেখানে আগে পাখিরা কি সুন্দর গান গাইত, কিন্তু এখন সব চুপচাপ। কবি আসলে শুধু গাছের শূন্যতা বলছেন না। নিজের ভেতরের। একদম। নিজের ভেতরের বার্ধক্যজনিত শূন্যতা, জীবনের শক্তি কমে আসা, অতীতের সেই প্রাণবন্ত ভাবটা যে আর নেই, সেটাই তুলে ধরছেন। পরীক্ষার জন্য কিন্তু এই রূপকটা মেটাফোর আর এর পেছনের এই সম্ভাব্য ঐতিহাসিক দিকটা মনে রাখাটা বেশ জরুরি। বুঝলাম। তাহলে এই প্রথম ৪ লাইনে একটা বিষণ্ণতা, একটা ক্ষয়ে যাওয়ার ছবি। ঠিক, একটা আসন্ন সমাপ্তির ছবি স্পষ্ট। আচ্ছা, এই ৪ লাইনের ছন্দের ব্যাপারটা কি? কোনো মিল-টিল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা তো একটা চতুষ্ক বা কোয়াট্রেন, এর একটা নির্দিষ্ট অন্তমিল বা রাইম স্কিম আছে। দেখুন, প্রথম লাইনের শেষে বিহোল্ড আর ৩ নম্বর লাইনের শেষে কোল্ড মিলছে। হ্যাঁ, মিলছে। এ ধরলে। আর দ্বিতীয় লাইনের হ্যাং আর ৪ নম্বর লাইনের স্যাং, এদের মধ্যেও মিল আছে। হ্যাঁ, বি। তাহলে এবি এবি। একদম। এবি এবি। এই ছন্দটা এই ৪ লাইনের ভাবকে এক সুরে বেঁধেছে। ক্ষয়ের ছবিগুলোকে এক জায়গায় এনেছে। পরীক্ষার জন্য এই এবি এবি ছন্দ পরিকল্পনাটা মনে রাখতে হবে। বেশ, তাহলে প্রথম রূপকটা গেল, একটা ঋতুর শেষ, বেশ বড় একটা ক্যানভাস। এরপর কি কবি বিষয়টাকে আরও একটু কাছে আনছেন? দ্বিতীয় চতুষ্কটা পড়ছি। হ্যাঁ, আনছেন। ইন মি দাও সিয়েস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, which by and by black night doth take away, death's second self that seals up all in rest. এখানে তো সময়টা পাল্টে গেল, তাই না? বছর থেকে দিনে চলে এলো। ঠিক ধরেছেন। এখানে কবি বার্ধক্য বোঝাতে দ্বিতীয় রূপকটা ব্যবহার করলেন। এবার আর বছর নয়, একটা দিনের শেষ, গোধূলি বেলা। গোধূলি। হ্যাঁ, যেমন ধরুন সূর্যাস্তের পর পশ্চিমে আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে যায়, অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট,
কবির জীবন থেকেও আলো যেন ঠিক সেভাবেই কমে আসছে। আর এই আলোটাকে কেড়ে নিচ্ছে কালো রাত। হ্যাঁ, ব্ল্যাক নাইট। আর সেই রাতকে কবি বলছেন ডেথস সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় সত্তা। এটা তো বেশ বেশ গভীর কথা, একটু ভয়েরও। রাতকে কি এখানে কোনো ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এখানে রাতকে পারসনিফাই করা হয়েছে, মানে ব্যক্তিত্বারোপ করা হয়েছে। এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ কাব্যিক কৌশল বা পোয়েটিক ডিভাইস। পার্সনিফিকেশন। আচ্ছা, রাত শুধু অন্ধকার নয়, সে যেন মৃত্যুরই আর একটা রূপ, তার দ্বিতীয় সত্তা। ঘুম যেমন আমাদের দিনের সব কাজ থেকে মুক্তি দেয়, রাতও যেন সব কিছুর উপর একটা শেষ পর্দা টেনে দেয়, একটা শান্তি বা সমাপ্তি নিয়ে আসে। সিলস আপ অল ইন রেস্ট। প্রথমটার সাথে যদি তুলনা করি, তুলনা করলে দেখবেন দুটোই কিন্তু সমাপ্তির কথাই বলছে, কিন্তু এখানে সময়টা অনেক ছোট হয়ে গেছে। বছর থেকে সোজা একটা দিনে মনে হচ্ছে যেন শেষটা আরও কাছে চলে এলো, আরও দ্রুত এগিয়ে আসছে। সময়টা যেন ঘন হয়ে আসছে। এই চতুষ্করের ছন্দটা কেমন? আগেরটার মতোই? একটু আলাদা। এখানে দেখুন ৫ নম্বর লাইনের ডের সাথে ৭ নম্বর লাইনের অ্যাওয়ে মিলছে। হ্যাঁ, সি ধরলাম। আর ৬ নম্বর লাইনের ওয়েস্টের সাথে ৮ নম্বর লাইনের রেস্ট মিলছে। ডি। তাহলে সিডি সিডি। ঠিক, সিডিসিডি। এই ছন্দটাও এই গোধূলিবেলার ম্লান আলো আর রাতের যে ভাবটা, সেটাকে একটা বাঁধনে রেখেছে। এটাও পরীক্ষার জন্য মনে রাখার মতো। বুঝলাম। বছর থেকে দিন, শেষটা সত্যিই যেন আরও দ্রুত আসছে। এই ভাবনাটাই কি তৃতীয় চতুষ্করে আরও তীব্র হচ্ছে? পরের ৪ লাইন পড়ি। অবশ্যই, দেখুন কি বলছেন। In me thou seest the glowing of such fire, that on the ashes of his youth doth lie, as the death-bed whereon it must expire, consumed with that which it was nourished by. আমার কাছে কিন্তু সবসময় এই আগুনের রূপকটা মানে সবচেয়ে পাওয়ারফুল মনে হয়েছে। হ্যাঁ, এটা খুবই শক্তিশালী। বিশেষ করে ওই শেষ লাইনটা, যা দিয়ে পুষ্ট হয়েছিল তা দিয়েই গ্রাসিত হচ্ছে। এটা যেন জীবনের একটা অন্যরকম সত্য বলে দেয়। আপনি একদম ঠিক জায়গায় হিট করেছেন। এটা তৃতীয় এবং শেষ রূপক। কবি এবার নিজেকে তুলনা করছেন একটা নিভে আসা আগুনের অঙ্গারের সাথে। গ্লোয়িং অফ সাচ ফায়ার। কিন্তু এই আগুনটা কোথায় জ্বলছে? তার নিজেরই যৌবনের ছায়ের উপর। দ্যাট অন দি অ্যাশেজ অফ হিজ ইউথ ডথ লাই। ভাবা যায়? মানে যেটা জীবন দিয়েছিল। হ্যাঁ, যে যৌবন একদিন আগুনের মতো তেজ দিয়েছিল, আজ সেটাই ছাই। আর সেই ছায়ের উপরেই বার্ধক্যের শেষ আভাটা টিমটিম করে জ্বলছে। এটা যেন আগুনের মৃত্যুশয্যা, অ্যাজ দ্য ডেথ বেড, যেখানে তার নিভে যাওয়াটা একদম নিশ্চিত। whereon it must expire. আর ওই যে লাইনটা, consumed with that which it was nourished by, এটা কি একরকম বিরোধাভাস, মানে প্যারাডক্স? ঠিক তাই। এটা একটা অত্যন্ত শক্তিশালী প্যারাডক্স। এখানে দেখুন দুটো কাব্যিক কৌশল একসাথে কাজ করছে, রূপক বা মেটাফার আর প্যারাডক্স। পরীক্ষার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ব্যাপারটা হচ্ছে যে জ্বালানি, মানে যৌবন, জীবনী শক্তি আগুনটাকে এতদিন জিয়ে রেখেছিল, সেই জ্বালানি ফুরিয়ে যাচ্ছে বলেই তো আগুনটা নিভে ছাই হচ্ছে। ও আচ্ছা। অর্থাৎ জীবন ধারণের যে প্রক্রিয়া, সেটাই শেষ পর্যন্ত জীবনের শেষ হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শেক্সপিয়ার যেন বলতে চাইছেন, জীবনের যে তেজ, যে প্যাশন আমাদের বাঁচিয়ে রাখে, সেটাই কিন্তু অনিবার্যভাবে আমাদের শেষের দিকে ঠেলে দেয়। এটা শুধু বার্ধক্যের কথা নয়, এটা বেঁচে থাকারই একটা শর্ত। তাহলে এই ক্রমটা দাঁড়াচ্ছে বছর, তারপর দিন, তারপর আগুন, সময়ে যেন আরও দ্রুত ফুরিয়ে আসছে। একদম, সময়টা সংকুচিত হয়ে আসছে। এই চতুষ্কের ছন্দটা কি আবার আলাদা? হ্যাঁ, এখানে ৯ নম্বর লাইনের ফায়ারের সাথে ১১ নম্বর লাইনের এক্সপায়ার মিলছে। এই আর ১০ নম্বর লাইনের লায়ের সাথে ১২ নম্বর লাইনের বায়ে মিলছে। এফ। তাহলে ইএফ। ঠিক ধরেছেন, ইএফ। তাহলে দেখুন, তিনটে চতুষ্কে কি সুন্দরভাবে এবি সিডি ইএফ কবি ধাপে ধাপে এই ক্ষয় আর শেষের ছবিটাকে আরও জমাট, আরও অনিবার্য করে তুললেন। প্রত্যেক কোয়াট্রেনের নতুন রূপক, নতুন ছন্দ, ভাবনার স্তরগুলোও আলাদা। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা খুব জরুরি। তাহলে তিনটে রূপকের মধ্যে দিয়ে কবিতার বার্ধক্য, ক্ষয়, আসন্ন সমাপ্তি এইসব দেখালেন। কিন্তু কবিতা তো এখানে শেষ নয়, শেষে আছে দুটো লাইন, একটা কাপলেট। হ্যাঁ, অন্তমিলযুক্ত দ্বিপদী বা কাপলেট।
লাইন দুটো হলো, দিস দাও পারসিভস্ট which makes thy love more strong, to love that well which thou must live ere long. এতদিন ধরে যে বিষণ্ণতার ছবি আঁকলেন কবি, তারপর এই শেষ দুটো লাইনের মানে কি দাঁড়ালো? এটাই কি কবিতার আসল কথাটা, মানে পাঞ্চলাইন? একেবারে। এই দ্বিপদী বা কাপলেটটাই হল সনেটের মোড় ঘোরানো অংশ, যাকে বলে ভোল্টা। ভোল্টা হ্যাঁ, ভোল্টা, মানে যেখানে কবিতার মূল ভাবের একটা বাঁক আসে বা একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়। আগের 12 লাইনে কবি তো প্রিয়জনকে নিজের এই ক্ষয় হয়ে যাওয়া অবস্থাটা দেখালেন, কিন্তু এই শেষ দুটো লাইনে তিনি বলছেন, তুমি যে আমার এই ফুরিয়ে যাওয়াটা বুঝতে পারছো, দিস দাও পারসিভস্ট। তাতে কি হচ্ছে? তাতে তোমার ভালোবাসা কমে যাচ্ছে না, বরং আরও জোরালো হচ্ছে, which makes thy love more strong. কিন্তু কেন? প্রিয়জন চলে যাবে জানলে তো দুঃখ হয়, ভয় করে। ভালোবাসা জোরালো হচ্ছে কেন? এটা কি একটু অদ্ভুত লাগছে না? আপাত দৃষ্টিতে হয়তো অদ্ভুত লাগে, কিন্তু এটাই হয়তো মানব অনুভূতির একটা গভীর দিক। কবি বলছেন, ভালোবাসাটা বাড়ছে কারণ তুমি জানো যে তুমি তাকেই আরও ভালোবাসতে চাইছ, টু লাভ দ্যাট ওয়েল, যাকে তুমি খুব শীঘ্রই হারাতে চলেছ, উইচ দাও মাস্ট লিভ এর লং। ওহ, মানে হারানোর সম্ভাবনাটাই ভালোবাসাকে বাড়িয়ে দিচ্ছে। একদম। কোনো কিছু বা কাউকে হারানোর যে আসন্ন সম্ভাবনা, সেটাই সেই জিনিস বা ব্যক্তির প্রতি আমাদের টান, তার মূল্যবোধ অনেক গুণ বাড়িয়ে দেয়। যা চিরকাল থাকবে না, যা ফুরিয়ে যাবে, তাকেই আমরা আরও বেশি করে আঁকড়ে ধরতে চাই, আরও গভীর করে ভালোবাসতে চাই। এই দ্বিপদীটার ছন্দটাও দেখুন, স্ট্রং আর লং মিলেছে। হ্যাঁ, জি জি। হ্যাঁ, জি জি। এই অন্তমিলটা দুটো লাইনকে একসাথে বেঁধে একটা ফাইনাল কথা বা সারমর্ম তুলে ধরছে। তার মানে নশ্বরতার বোধ ভালোবাসাকে কমায় না, বরং গভীরতা দেয়। এই যে আইডিয়াটা, হারানোর ভয় ভালোবাসাকে তীব্র করে, এটা কি আমাদের রোজকার জীবনেও সত্যি? আমরা কি সত্যি ক্ষণস্থায়ী জিনিসকে বেশি দাম দিই? এটা একটা দারুণ প্রশ্ন। কবি ঠিক এই চিন্তাটাই জাগিয়ে দিচ্ছেন। এই যে উপলব্ধি, জীবন সীমিত, সম্পর্কগুলো চিরদিনের নয়, এই বোধটাই হয়তো বর্তমান মুহূর্তগুলোকে, ভালোবাসার সম্পর্কগুলোকে আরও দামি করে তোলে। যা হারাতে পারি তাকেই হয়তো সবচেয়ে বেশি কদর করি। পরীক্ষার জন্য এই কাপলেটের মূল বার্তা আর এই ভোল্টার কনসেপ্টটা বোঝা খুব জরুরি। চতুষ্ক ABB, CDCD, EFEF, আর শেষে একটা অন্তমিলযুক্ত দ্বিপদী GG, এই যে 14 লাইনের কাঠামো, এটাই হলো একটা শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেট। এই ফর্ম বা গঠনটাই কবির ভাবনাকে ধাপে ধাপে এই পরিণতিতে নিয়ে গেছে। দারুণভাবে বোঝা গেল পুরো বিষয়টা। তাহলে যদি একটু গুছিয়ে বলি, পুরো ব্যাপারটা দাঁড়ালো এই রকম। সনেট 73 বার্ধক্য আর জীবনের অবশ্যম্ভাবী শেষটাকে দেখিয়েছে 3টে পাওয়ারফুল মেটাফোর দিয়ে: হেমন্তের শেষ বা শীতের শুরু, বছরের প্রতীক; গোধূলি বেলা, দিনের প্রতীক; আর নিভে যাওয়া আগুন, মুহূর্তের প্রতীক। ঠিক। এই মেটাফোরগুলো সময়কে ছোট করতে করতে শেষের অনিবার্যতাকে স্পষ্ট করেছে। কবিতার গঠনটা হল শেক্সপিয়ারিয়ান সনেট, রাইম স্কিম ABB, CDCD, EFEF, GG। একদম। 3টে কোয়াট্রেনের সমস্যা বা অবস্থাটা বলার পর শেষ কাপলেটে একটা ভোল্টা বা মোড় এলো, যা একটা নতুন সিদ্ধান্তে পৌঁছল যে ফুরিয়ে যাওয়ার জ্ঞান আসলে ভালোবাসাকে আরও গভীর, আরও শক্তিশালী করে। পরীক্ষার জন্য এই রূপক পোয়েটিক ডিভাইস, মেটাফর, পারসনিফিকেশন, প্যারাডক্স, গঠন শেক্সপিয়ারিয়ান সনেট, 3 কোয়াট্রেন প্লাস 1 কাপলেট, রাইম স্কিম ABAB, CDCD, EFEF, GG, আর মূল বার্তা, এ সবকটা দেখি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছেন। পুরো সনেটটাই যেন এই ক্ষণস্থায়ী জীবনের প্রেক্ষাপটে ভালোবাসার একটা গান। আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। বলুন। এই যে সমাপ্তি বা নশ্বরতার অনিবার্য উপলব্ধি, তা সে প্রকৃতির চক্রেই হোক বা আমাদের নিজেদের জীবনেই হোক, এটা কি সত্যি আমাদের বর্তমান মুহূর্তগুলোর দাম বাড়িয়ে দেয়, নাকি ভবিষ্যতের অনিশ্চয়তা ভেবে আমরা বর্তমানের আনন্দটাকেই ম্লান করে ফেলি? আমরা কি সত্যি তাকে ভালোভাবে ভালোবাসি, যাকে শীঘ্রই হারাতে হবে এই নীতিতে বাঁচি? খুব খুব গভীর একটা প্রশ্ন রেখে গেলেন। এটা নিয়ে ভাবার অনেক কিছু রইল। আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শেক্সপিয়ারের সনেট 73 নিয়ে আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে, আর বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাজে আসবে আশা করি।
যদি আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গভীর আলোচনায়। নমস্কার।